নতুন একটা দল গঠন করবে। আরে সার্জিস আলম, তোমার পিছনে আমি দৌড়াইছিলাম জুলাই মাসে, আগস্টেও দৌড়াইছি, 12 তারিখে কোর্টে আইছি, বহুত দৌড়াইছি। তোমার ডেকে আর ভালো সারা দিব না। তুমি সার্জিস আলম, তুমি 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 এখন জাতিকে বিভক্ত করতেছো। শোনো, তুমি যদি বাঁচতে চাও, তোমারে রংপুরের মরা ভাটি, জাতীয় ভাটি তোমারে অবঞ্চিত করছে, আর গোপালগঞ্জের মানুষ তোমারে ছাড়া করে দিবে। না পারলে ছেড়ে দেখ, কোনো দল আসুক, সাধারণ পাবলিক তো সেটাই চায়। আমরা যদি এখন না খেয়ে পড়ে থাকি তাহলে তো হবে না। ছাত্ররা কোনো ভালো কাজ করে নাই, এটা ছাত্র নামে একটা বন্ডামি ওনারা শুরু করছে। এই বন্ডামিটা বন্ধ করলেই দেশটা ভালোভাবে চলবে ইনশাল্লাহ। তোমরা ছাত্ররা যা করতেছ, কিন্তু সময় আর ফল তোমরা পাবা। খায়া বাঁচতে চাই, কিন্তু এটা তো আমরা পাইতাছি না। উনি প্রতারণা করে কইছে আমাদের ভালো রাখবো, এটা করবো, আমরা চোরে রেখে দিয়েছি। চোর খেতাই তো আমরা এখন ঢাকাইতে আর না পড়ছি, দাম বাড়াইছে, আমরা খেতাই দিছি। তোরা আমাদের দেখ, আমরা তো আমাদের মতো গরিব তো আন্দোলনে গেছে। কয়টা শিল্পপতি গেছে আন্দোলনে, আমাদের মতো গরিবরা গেছে আন্দোলনে। শিল্পপতি গেছে, একটা কমিশনার গেছে আন্দোলনে, যায় নাই। বৈষম্য দূর হয়েছে না, জীবনে এটা দূর হইব না। এটা হচ্ছে কথা বুলিম, আমাদের মতো সহজ সরল মানুষরে ডিগবাজি খাওয়ায়া একজনের পতন করান, এটা ছাড়া আর কিছু না ভাই। চারিদিক চাঁদাবাজি হইতাছে, হ্যাঁ খাইতাছে, হ্যাঁ হ্যাঁ রে মারতাছে। এই আন্দোলনে দেশ স্বাধীনের ঘোষণা দিছি আমি, রাজু ভাস্কর্যে উপর দাঁড়ায় সারাদিন স্লোগান দিছি আমি, শাহবাগে মারামারি করছি আমি, শাহবাগে গুলিবিদ্ধ রুগী রেনিয়া ইব্রাহিম কার্ডিয়াক জেনারেল হাসপাতালে লয়ে গেছিলাম আমি, শেখ হাসিনার বাড়িতে আক্রমণ করছি আমি, শেখ হাসিনার বাড়ি আগুনটা জ্বালাইছি আমি। আমার ফাঁসি হোক, আমি মরণ ডরে না। কেন মরতে যাচ্ছেন একটু বলেন। আমি মরতে চাইতেছি। প্রশ্ন, আপনি যেহেতু আন্দোলনে অগ্রণী ভাগে ছিলেন, এই যে যারা সমন্বয়ক, তাদের নজরে কি আপনি তাদের নজরে যাওয়ার জন্য আমি বহুতভাবে চেষ্টা করছি, তারা অন বড় হয়ে গেছে, তাদের কাছে অন যাওয়া সম্ভব না। আমি রাজুতে যাবো, 24 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টা পরে আমি ফাঁসি দেবো। কিবা রাস্তা মারামারি করবো, চিন্তা করবো, কি করুম, খাইয়া তো বাঁচতে হইব। আজকে 2 দিন যে আমার ঘরে চাউল নাই, আমার ঘরে খাওয়া নাই, আমার কেউ দিছে, সরকার দিয়ে গেছে 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি চালের দাম 80 টাকা, 1 লিটার তেলের দাম 200 টাকা। আমি খুশি মনে ক্ষমাকে দিলাম আমলিগ সরকারকে। কেন? আমলিগ দেশের কাজ করছে, অনেক উন্নয়ন করছে দেশের জন্য, বাংলাদেশের জন্য। না, যারা আমলিগকে মানে ছাত্রদের ব্যবহার করছে তাদের দোষ এটা। হ্যাঁ, ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, যাদের পুলিশ সঙ্গে যুদ্ধ লাগিয়েছে তাদের দোষ এটা। আমলিগের এখানে দোষ নাই। আমলিগ বলিস তো আমরা, গণভবন আমাদের খোলা আছে, চলে আসুন। এটা করছে হলো মানে দলের বড় বড় নেতারা, এটা মানে ছাত্রদের রাজপথে ঠেলে দিছে, তারা দোষ। তাদের ধরে আনে আওতার মাধ্যমে নিয়ে আলে তাদের বিচার হবে। পুলিশ তখন কাদের কথা শুনছে? যাই সরকার থাকবে তার কথা শুনবে, এটা সরকার তো যাই থাকবে তারই কথা। এখন যদি পুলিশ আছে, যে সরকার চলিচ্ছে তাদের কথাই পুলিশ শুনবে, আমার কথা শুনবে না তো। না, আমলিগের দোষ নাই তো, এখানে দোষের কিছুই নাই, কোনো কিছুই নাই এখানে। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি, সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন, আমরা গরিব মানুষ, আমাদের এখন চলা মুশকিল, বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি আমরা। আমরা তো এরকমটা চাইনি। আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র ফেড আপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ। কিন্তু এখন আমরা কি দেখতেছি, কি পাইতেছি? এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জীবন জিনিসের দামপত্র। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বর্তমান যে সরকার, আমি জানি না কতটুকু সংস্কার করতেছে, তার চাইতে বেশি মনে হয় ফাইজলামি হইতেছে। এই যে এখন বর্তমানে যে রেশন দেয়, গরিব মানুষে কেউ নিতে পারে? পারে না। রিক্সা যারা চালাকে হারা পারে না। যারা কোটি কোটি টাকার মাটি খাতে রেশন লয়ে যায় খাইতেছে 80 টাকা, 1 কেজি আলু 80 টাকা, 1 কেজি করলা খাওয়া লাগে 80 টাকাতে। নিরীহ মানুষেরা কি কাম করে খাইবো ভাই কোন? এখন তো মনে করেন এখন মরা ছাড়ার কোনো উপায় নাই ভাই, এখন কোনো পথ আছে? এখন বাসের তো কোনো পথ রাখবো না, আছে? 1 কেজি চালের দাম খাওয়া লাগে 80 টাকা, 90 টাকা, 100 টাকা। এই সরকারে কি করলাম, আগের সরকারে কি করলো? আসলো সীমিত আসলো, কিন্তু এখন তো আর তা নাই ভাই। এখন 1 কেজি পেঁয়াজ খাওয়া লাগে, ইন্ডিয়ান পেঁয়াজ 200 টাকা কেজি খাওয়া লাগে। আপনার কি মনে হয় এই বর্তমান সরকার কি সফল না ব্যর্থ? ব্যর্থ, ব্যর্থ, সবাই ব্যর্থ ভাই। এই সফল কেউ করতে পারবো না, সফল হইবও না। বাংলাদেশকে সফল করতে হলে কি করতে হবে? বাংলাদেশ সফল করতে হলে আগের সরকার আবার বাংলাদেশে আনতে হইব, এরপরে সব সফল করতে। সবার জন্য ভালো, কাজ করে ভালো, খাওয়া ভালো, খরচার দামও কমবো, সব দিক দিয়ে চলে বেড়ে করে শান্তি পাইব। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না।
শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুরবেলা ইয়ে চুরি ডাকায় লইয়া লয়ে জায়গা। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া এই সরকার আনতে হইব বাংলাদেশে, আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মাইনি মা বোন তাই না নেই ওই আবার এই যে চিন্তাবাদী করা স্বপ্ন জায়গা মানুষের ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই শেখ, তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনা দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে? সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলাদেশে শেখ হাসিনা দরকার। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করেন? এটা 10 জনের ক্ষতি হয়েছে, এটা কেউ লাভ হয় নাই, 10 জনের ক্ষতি হয়েছে। পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছরও এটা পূরণ হবে না, 100 বছরও পূরণ হবে না। এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন? হ্যাঁ অবশ্যই আমরা যাবো, আমরা অবশ্যই যাবো। আমরা ডাকলে নিজের ইচ্ছাই করে আমরা যাবো এই জনপথের সামনে। আচ্ছা, এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে? এটা কতদূর জানি না, আমি জানি যতদূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে, সব দলে মিলাইয়া। আচ্ছা, এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে? হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। উনি এমন একটা পরিণতি করে ফেলেছেন যে উনাকে যেতে হবে টুডে অর টুমরো, যত আগে যাবেন ক্ষয়ক্ষতি কম হবে। এবং উনি যাওয়ার পরে উনি হয়তো যারা সুবিধাভোগী তারা নিরাপদে সবাই যেতে পারবেন, কিন্তু বাকি সব মানুষগুলোকে বিপদে ফেলবেন। ঠিক এখনো তদ্রুপ। টোটাল এই ঘটনার সঙ্গে হয়তো 300-400 লোক জড়িত আছে, এখন যারা আছে 300-400 যাদেরকে আপনি সুবিধাভোগী করতে পারেন। কিন্তু এই 300-400 জন লোকের কারণে কি হলো, প্রথমত শেখ হাসিনা আমাদের পুরো নেশনটাকে 15টা বছর ধরে একটা ভীত সন্ত্রস্ত জাতিতে পরিণত করে ফেলেছে। আমরা ভয় পাচ্ছি। তো এই 15 বছর ভয় পেতে পেতে গর্তে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা অটোমেটিক একটা যাকে বলা সেন্সরশিপ চলে এসছে। ফলে এই 300 লোক যারা শেখ হাসিনার চেয়ে সব দিক থেকে দুর্বল, তারপরও আমাদের আমজনতা ওই যে 15 বছর ভয় পেয়ে আসছে, তারা ভয় পাওয়া শুরু করেছে। আর একটা বিরাট অংশ যারা দীর্ঘদিন ভয় পেত তারা অত্যাচারী হয়ে গেছে। আমরা ওই যে বলি না আইএমএ জাহেলিয়াত, আইএমএ জাহেলিয়াত মনে হলো যে এখানে আইএমএ জাহেলিয়াতের মানে প্রথম দুটো শব্দ হলো অজ্ঞতা এবং মূর্খতা। তো যখন একটা মানুষের মধ্যে অজ্ঞতা থাকে, না জানে এবং সে মূর্খ হয়, এখানে তখন তার চোখের উপর পর্দা পড়ে, মস্তিষ্কের মধ্যে অন্ধকার দেখা দেয়, সে কিছু দেখে না এবং সেই যুগটিকে বলা আইএমএ জাহেলিয়াত। আশ্চর্য করার ব্যাপার হলো যে এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধর ইতিহাস পাল্টাতে চাচ্ছে তারা কেউ মুক্তিযোদ্ধা নন। মানে এখন যারা বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা প্রথমে কেউ মুক্তিযোদ্ধা নন, নট এ সিঙ্গেল ওয়ান। তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে যারা সংবিধান নিয়ে কথা বলছেন, আমি তো ছোট মানুষ, আইনের ছাত্র, উনি প্র্যাকটিস করেন, ওনারা সংবিধান সম্পর্কে তাদের মূর্খতা একেবারে স্পষ্ট। আমাদের সংবিধান যেভাবে হয়েছে, যেভাবে লিখিত হয়েছে, এটার জন্য যে বিধি, এটার জন্য যে বিধান, এটার জন্য যে ইতিহাস, প্রত্যেকটার যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতাটা আর কোনো অবস্থাতেই দ্বিতীয়বার সম্ভব নয় এই জাতির
মধ্যে আমরা কেন বলি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কেন বলি 1000 বছরের মধ্যে এই একবার 71 মুক্তিযুদ্ধ হয়েছে, কেন 1000 বছরের মধ্যে হয়নি কেন? এই 1000 বছরের ইতিহাস আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তখনই তাদের মূর্খতা টের পেয়ে যাবেন। এখন তারা সংবিধান বোঝে না, মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধ বোঝে না, তারপরে একটা আইন যখন তৈরি করতে হয় আপনাকে একটা জুডিশিয়াস মাইন্ড থাকতে হবে, জুরিসপ্রুডেন্স আপনাকে জানতে হবে, আপনাকে কাস্টম জানতে হবে, মানে প্রথা জানতে হবে। এবং আপনি একটা জাতি, যে একটা জাতির মধ্যে একটা প্রথা, যেমন আমরা পান্তা ভাত খাই, আমেরিকার লোক তো পান্তা ভাত খায় না। তো এই যে আমরা যে পান্তা ভাত খাই, এটা কেন আমাদের এই প্রথাটা আমাদের মধ্যে আসলো? আমরা হাজার হাজার বছর ধরে আমাদের এই মাটির সঙ্গে, খাদ্যের সঙ্গে আমাদের যে অভ্যাসটা জড়িত, এই অভ্যাসের উপর নির্ভর করে আইন হয়, এই অভ্যাসের উপর নির্ভর করে আদালত হয়, অভ্যাসের উপর নির্ভর করে বিচার হয়। আমাদের এই আদালতে কেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আইনকে আমরা প্রেসিডেন্স হিসেবে মানি, কেন আমরা লাহোর হাইকোর্টের প্রেসিডেন্স মানি, কেন আমরা ইংল্যান্ডের কোর্টের রায়কে, টর্ট লকে আমরা মানি না? এই জিনিসগুলো, এই যে যারা সংবিধান পরিবর্তন করবে, উনি তো আইনেরই ছাত্র না, কিন্তু এই টোটাল বিষয়গুলো হলো কি, সব মিলিয়ে দেখা গেল যে পুলিশ সংস্কার কমিশন করছে, সংবিধান সংস্কার কমিশন করেছে, নির্বাচন সংস্কার কমিশন করেছে। যিনি করেছেন, আমি বললাম যে ভাই আপনি নির্বাচন সংস্কার কমিশন করেছেন, আপনি কি জীবনে কোনোদিন নির্বাচন করেছেন? আপনার আপনজন কেউ কি এমপি ইলেকশন করেছে? আপনি কি জানেন যে একটা এমপি ইলেকশন করতে, চেয়ারম্যান ইলেকশন করতে কয় টাকা হয়, ঘুষ দিতে হয় কয় টাকা? আপনি কি জানেন যে এমপি মন্ত্রী যে টিয়ার চুরি করে, এই চুরি কিভাবে করে? আর চুরি করার সময় গোডাউন থেকে যখন ব্যাগ বের করে চুঙ্গা মারি কিভাবে পার ব্যাগ থেকে চাল চুরি করে নেয়, এবং ওইটা যখন এমপি সাহেব কিভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো কি আপনি জানেন? না, জানি না। তাহলে বলে আপনি সংস্কার করবেন কিভাবে? হাউ? আপনাকে তো টোটাল নির্বাচন ব্যবস্থাটা বুঝতে হবে। তাই দেখেন, টোটাল প্রক্রিয়ার সাথে আমাদের দেশের যে ট্রেডিশনাল রাজনীতি যারা করেন, আমাদের দেশের যারা সংবিধান বুঝেন, বা সারা দুনিয়াতে যারা সংবিধান লিখেছেন, তো এরকম কোনো মানুষকে আমরা পাইনি এই টোটাল প্রক্রিয়ার মধ্যে। ফলে কি হলো, আপনি যদি কোনো কম্পাউন্ডারও না, রাস্তায় যে আপনার দেখা গেল যে চুল কাটে নাই, কোনোদিন চুল কাটে নাই মিস্টার বিন, হঠাৎ করে নিজে চুল কাটতে বসছে, তো একজন লোক এসে মনে করলো যে এটাই বোধহয় নাফিক, তো তাকে বললো তুমি চুল কেটে দাও, সে চুল কাটা শুরু করলো। তো চুল কাটা শুরু করার পরে সেখানে যে বিপত্তিগুলো ঘটলো, মিস্টার বিনের সেই বিখ্যাত, এখন এখানকার অবস্থা হয়েছে এই, যেই লোকগুলো যে কাজ করছে তাদের কারোরই সেই কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। না থাকার কারণে কি হলো, ফজলু ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন, শেখ হাসিনার জমানাতে আমাদের ভয় ছিল, তো পিছনে যখন ভয় থাকে দৌড় দেওয়ার কিন্তু একটা রাস্তা থাকে। আমাদের একটা চাপ ছিল, উই হ্যাড এ প্রেশার। তো যখন একটা প্রেশার থাকে, আমরা তখন ওই দাঁড়ানোর জন্য, প্রেশারের এগেনস্টে দাঁড়ানোর জন্য একটা শক্তি থাকে। কিন্তু বর্তমান জামানাতে মনে হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের ইসরাফিল সিংহে ফু দিলে যেভাবে মাধ্যাকর্ষণ শক্তি, মহাকর্ষণ শক্তি জিরো হয়ে যাবে, তখন একটা পিঁপড়ার যে ওজন আর হিমালয় পাহাড়ের যে ওজন ওই কিয়ামতের সময় সেম হবে। এখন এই বাংলাদেশে সেম অবস্থা হয়ে গেছে, একটা পিঁপড়ার যে ওজন হয়ে গেছে আর হিমালয় পাহাড়ের ওজন সেম হয়ে গেছে। এই সমাজে আপনি মিস্টার সার্জিস, আমাদের জাতীয় নেতা, আর মিস্টার ফজলুর রহমান, এই দুজনের মধ্যে 19-20 পার্থক্য। এই কারণে ওনার বয়স 77 বছর, তার বয়স হয়তো 27 বছর, এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। সবাই মনে করছে যে এই ভালো। তো এই যে আমরা একটা কিয়ামতের আলামতের মধ্যে পড়েছি, যেখানে আমাদের যে টোটাল গ্র্যাভিটি, হ্যাঁ, এটা আমরা হারিয়ে ফেলেছি সমাজের। আপনি দেখবেন যে, আপনি কি শঙ্কিত? আমি শুধু এখানে শঙ্কার পর্যায়ে নাই, তো কেয়ামতে তো কেউ শঙ্কিত নয়। কেয়ামতের ময়দানে পড়ে গেলে করে কি, মানুষ পূর্ণ ভাসতে থাকে এবং সে পাগল হয়ে যায়। আমি আজকে একটা লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে, সেটা হলো কনফিউজড, পুরো জাতি কনফিউজড। এখন আজকে আমরা যে আছি, আমরা সবাই কনফিউজড এখন এই অবস্থাতে। আর এই কনফিউশন যেহেতু আমাদের ভার না,